হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন আর্টস। আজকে আমাদের আলোচনার টপিক হলো হিস্ট্রি। আমরা হিস্ট্রি এমসিকিউ প্যাটার্নে সলভ করব। চলো শুরু করা যাক আজকের আমাদের লেকচার। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। তো বেসিক্যালি এখানে 5টা অপশন দেওয়া আছে, তোমাকে ঠিক আছে ইয়ারলি ওয়াইজ সাজাতে হবে। তো অ্যান্সারটি শুরু হবে বলে দিচ্ছি দিল্লি সুলতানি যুগ নিয়ে। তো দিল্লিতে সুলতানি যুগ প্রতিষ্ঠা করেছিল কিন্তু কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, দাস বংশ, স্লেভ ডাইনেস্টি কবে আসলো? 1206 খ্রিস্টাব্দে আসলো। তো দিল্লিতে সুলতানি যুগ চলেছিল হচ্ছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো দিল্লিতে সুলতানি যুগে আমরা 5টি ডাইনেস্টিকে দেখব। ফার্স্ট ছিল হচ্ছে স্লেভ ডাইনেস্টি, দাস বংশ। তারপর ছিল হচ্ছে খলজি রাজবংশ বা খিলজি ডাইনেস্টি। তারপর ছিল তুগলক ডাইনেস্টি। তারপর ছিল সৈয়দ ডাইনেস্টি এবং শেষে ছিল লোদি ডাইনেস্টি। তো সিকোয়েন্সে যদি আমরা অ্যান্সারটা মিলাই, তার আমাদের অ্যান্সারটা হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে আমাদের অ্যান্সার। তাহলে ফার্স্ট হবে ইলবারি টার্কস, যেটাকে আমরা বলতে পারি যাযাবর তুর্কিরা, যারা সেখান থেকে মাইগ্রেন করে ভারতে চলে এসেছিল এবং তারাই কিন্তু ভারতের দিল্লিতে সুলতানি যুগ শুরু করলো, মানে স্লেভ ডাইনেস্টি আরম্ভ হলো, দাস রাজবংশ। ইলবারি টার্কস, তারপরে হবে হচ্ছে খিলজিস, তারপরে হবে হচ্ছে তুগলকস, তারপরে হবে সৈয়দস এবং শেষে হবে লোদি। ঠিক আছে, চলো নেক্সট। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? তো বলেছে যে দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে? তো অ্যান্সারটি হবে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে 1905 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনাতে দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। অ্যান্সারটি হবে এ, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট কি বলেছে, মহাত্মা গান্ধী ওয়াজ প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য রাইটিংস। বলেছে মহাত্মা গান্ধী নিম্নলিখিত 4টি অপশনের মধ্যে কার বই পড়ে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হয়েছিলেন? ঠিক আছে, তো অ্যান্সারটি হবে অপশন ডি, লিও টলস্টয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বিগত কয়েক বছর পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসেছে। মহাত্মা গান্ধী লিও টলস্টয়ের বই পড়ে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, দ্য মঙ্ক হু ইনফ্লুয়েন্সড অশোক টু এমব্রেস বুদ্ধিজম। দেখো বেসিক্যালি অশোক তো তোমার রিলিজিয়াস ওয়াইজ হিন্দু ছিল, কিন্তু অশোক কলিঙ্গ যুদ্ধের পর, ঠিক আছে, বৌদ্ধজমকে গ্রহণ করে। তো ওখানে বলছে যে কোন বৌদ্ধ সন্ন্যাসীর ইনফ্লুয়েন্সে এসে অশোক বুদ্ধিজম গ্রহণ করেছে? তো অ্যান্সারটি হবে অপশন বি, উপগুপ্ত। আবার বলছি, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের ইনফ্লুয়েন্সে এসেই কিন্তু অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। ঠিক আছে, তো অ্যান্সারটি মনে রাখবে, উপগুপ্ত। নেক্সট কি বলেছে, দ্য লোদি ডাইনাস্টি ওয়াজ ফাউন্ডেড বাই। দেখো সুলতানি যুগের সর্বশেষ ডাইনাস্টি ছিল হচ্ছে লোদি ডাইনাস্টি। ঠিক আছে, সময়কাল ছিল হচ্ছে 1451 থেকে 1526 সাল অব্দি। ঠিক আছে, তো লোদি ডাইনাস্টিকে যে প্রতিষ্ঠা করেছিল, সে অ্যান্সারটি হবে অপশন সি, বহুলুল খান লোদি। ঠিক আছে, বহুলুল খান লোদি। বেসিক্যালি
লোদি ডাইনাস্টি বেসিক্যালি ওরা হচ্ছে আফগান, ঠিক আছে, ওরা হচ্ছে আফগান, এবং ওদের কমন ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে তোমার পার্সিয়ান। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে লোদি ডাইনাস্টিকে কে প্রতিষ্ঠা করেছে, চোখ বুজে অ্যান্সার দিবে বহুলুল খান লোদি। সালটা কত? 1451 থেকে 1526, ঠিক আছে। হর্ষবর্ধন ওয়াজ ডিফেক্টেড বাই, কোশ্চেনটা হচ্ছে যে নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে কে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল? তো অ্যান্সারটি হবে অপশন বি, দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। দ্বিতীয় পুলকেশী 618 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত করেছিল। আর দ্বিতীয় পুলকেশী হলো চালুক্য ডাইনাস্টির রাজা এবং তার ক্যাপিটাল ছিল বাদামি, ঠিক আছে। উত্তরা পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে এবং দক্ষিণা পথনাথ বলা হয় দ্বিতীয় পুলকেশীকে। নেক্সট কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যান ইলিটারেট, বলছে নিম্নলিখিত চারজন যে রাজা আছে, ঠিক আছে, সম্রাট, বলছে কে নিরক্ষর, অশিক্ষিত, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে অপশন সি, আকবর। অপশন সি, আকবর, ঠিক আছে। নেক্সট কি বলেছে, হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্ট্রিন অফ ল্যাপস, অর্থাৎ দেখো নেক্সট কি বলছে, হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্ট্রিন অফ ল্যাপস, অর্থাৎ কোন গভর্নর জেনারেল ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্যবিলোপ নীতি চালু করেন? উত্তরটা হবে অপশন বি, লর্ড ডালহৌসি, ঠিক আছে। লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেন। আর প্রথম যে প্রিন্সলি স্টেট যেটাকে অ্যানেক্সেশন করা হয়েছিল সেটা হলো সাতারা, ঠিক আছে। 1848 খ্রিস্টাব্দে সাতারাকে প্রথম অ্যানেক্সেশন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। তো পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ হওয়ার পর, ঠিক আছে, 1800 সিপাহি বিদ্রোহ হওয়ার পর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল তো এন্ড হয়ে গেল, তখন হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট চলে আসলো। তো মহারানী ভিক্টোরিয়ার একটা ঘোষণাপত্র ছিল 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর, সেখানে বলা হয়েছিল যে সত্যবিলোপ নীতিকে অ্যাবলিশ করে দেওয়া হবে। তার ফলস্বরূপ আমরা দেখতে পাই 1859 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপসকে তোমার অ্যাবলিশ করা হয়, ঠিক আছে। নেক্সট কি বলেছে, দ্য গ্রিক অ্যাম্বাসেডর সেন্ট টু চন্দ্রগুপ্ত মৌর্য কোর্ট ওয়াজ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তার রাজসভায় গ্রিক রাজদূত এসেছিলেন, তার নাম কি? তো অ্যান্সারটা খুবই সোজা, অ্যান্সারটা হবে অপশন সি, মেগাস্থেনিস, ঠিক আছে। অ্যান্সারটা কি হবে? মেগাস্থেনিস হবে। চন্দ্রগুপ্ত মৌর্য বললেই মেগাস্থেনিসকে মনে রাখবে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য ইউরোপিয়ান পাওয়ার ফ্রম হুম শিবাজি অবটেইনড ক্যাননস অ্যান্ড অ্যামিনিশন, অর্থাৎ এখানে কোশ্চেনটা বলছে যে নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে কার কাছ থেকে শিবাজি গোলা বারুদ, ঠিক আছে, এবং যুদ্ধের যে সরঞ্জাম অ্যামিনিশন এগুলি কার কাছ থেকে পেয়েছিলেন? তো অ্যান্সারটি হবে অপশন সি, ডাচ, ঠিক আছে। ডাচদের কাছ থেকে কিন্তু শিবাজি অ্যামিনিশন এবং ক্যাননস গোলা বারুদ এগুলো পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য কল অফ ব্যাক টু দ্য বেদাস ওয়াজ গিভেন বাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা এক্সামে কিন্তু বহুবার এসেছে যে ব্যাক টু দ্য বেদাস কে স্লোগান দিয়েছিল যে আমাদের আবার বেদে ফিরে যেতে হবে? তো অ্যান্সারটা হবে অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। যদি বলে ব্যাক টু দ্য বেদাস কে স্লোগান দিয়েছিলেন, অ্যান্সারটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী।
নেক্সট কি বলেছে দেখো, সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই দ্য ন্যাশনালিস্ট লিডার অফ ইন্ডিয়া বিকজ, তো সাইমন কমিশন, ঠিক আছে, বয়কট করার মেন কারণ কি ছিল? অপশন ওয়ান, দে ফেল্ড দ্যাট ইট ওয়াজ অনলি অ্যান আইওয়াশ। অপশন বি, all the members of the commission were English. Option C, the members of the commission were biased against India. Option D, it did not meet the demands of the Indians. দেখো বেসিক্যালি যেহেতু ভারতীয়দের জন্য আইন তৈরি করা হচ্ছে, আর সেই আইনসভায় বা সেই কমিশনে যদি ভারতীয় না থাকে তাহলে সেটা হচ্ছে না, ঠিক আছে? তাই আমাদের অ্যান্সারটি হবে অপশন বি, ঠিক আছে। অল দ্য মেম্বার্স অফ দ্য কমিশন ওয়ার ইংলিশ, যেহেতু সাইমন কমিশনের 7জন সদস্য ছিল আর 7জনই ইংলিশ অর্থাৎ ইউরোপিয়ান ছিল, সেখানে ভারতীয়রা ছিল না, তাই ভারতীয় যে ন্যাশনালিস্ট লিডাররা আছে সবাই সাইমন কমিশনকে কিন্তু বয়কট করেছিল। বেসিক্যালি সাইমন কমিশন গঠন করা হয়েছিল 1927 সালে এবং 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে এবং তার রিপোর্ট পেশ করে 1930 সালে। এই সাইমন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন যেটা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সেটা কিন্তু গঠন করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ পারসন অ্যাডমিটেড দ্য রিভোল্ট অফ 1857 অ্যাজ এ ন্যাশনাল রিভোল্ট। অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেটিকে বলা হচ্ছে যে ন্যাশনাল রিভোল্ট অর্থাৎ জাতীয় বিদ্রোহ। তো জাতীয় বিদ্রোহ বলে কে সম্বোধন করছেন? আর তিনি একজন কি ব্রিটিশ, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে অপশন ডি, ডিসলেরি। ডিসলেরিকে, ডিসলেরি ছিলেন সেই সময়কার ইউরোপের টোরি পার্টির নেতা, ঠিক আছে। ইংল্যান্ডের টোরি পার্টির নেতা ছিলেন ডিসলেরি এবং তিনি 1857 সালের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য শ্রিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মানে হচ্ছে তোমার শ্রিম মানে চিংড়ি, তার মানে চিংড়ির রাজধানী, মানে ভারতবর্ষের মধ্যে চিংড়ির রাজধানী আমরা কাকে বলি, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে অপশন ডি, নীলর, ঠিক আছে। আবার বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য শ্রিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া, চিংড়ির রাজধানী। অ্যান্সারটা হবে অপশন ডি, নীলর। নেক্সট কি বলছে দেখো, মেনশন দ্য প্লেস হোয়ার বুদ্ধা অ্যাটেইন এনলাইটমেন্ট। অর্থাৎ সেই স্থানটির নাম বলতে হবে যেখানে ভগবান গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। তো অ্যান্সারটা হবে বি, বোধগয়া। এটি বিহারে অবস্থিত, ঠিক আছে। অ্যান্সারটা হবে বোধগয়া, অপশন বি, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। নেক্সট কি বলেছে দেখো, করোনেশন অফ শিবাজি টুক প্লেস ইন। অর্থাৎ শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো অ্যান্সারটি হবে অপশন বি, 1674 খ্রিস্টাব্দে। শিবাজির রাজ্যাভিষেক কবে হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে। কি বলছে পরে কোশ্চেন দেখো, দ্য সিস্টেম অফ ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। তো তোমাদের বলতে হবে কত সালে ভারতে ডায়ার্কি সিস্টেম, দ্বৈত শাসন লাগু হয়েছিল। তো অ্যান্সারটি হবে অপশন সি, 1919 খ্রিস্টাব্দে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, ঠিক আছে। 1919 খ্রিস্টাব্দে ভারতে ডায়ার্কি সিস্টেম চালু হয়েছিল। নেক্সট বলেছে ইয়ং ইন্ডিয়া এবং হরিজন, এই যে দুটি পত্রিকা আছে এর এডিটর কে ছিলেন, ঠিক আছে। তো উত্তরটি হবে অপশন সি, মহাত্মা গান্ধী, ঠিক আছে। তো ইয়ং ইন্ডিয়া এবং হরিজন এই দুটি পত্রিকারই কিন্তু মহাত্মা গান্ধী এডিটর অর্থাৎ সম্পাদক ছিলেন। নেক্সট কি বলেছে দেখো, হু অফ দ্য ফলোয়িং অ্যাটেন্ডেড অল দ্য থ্রি
রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং তৃতীয় গোল টেবিল বৈঠক, তিনটা গোল টেবিল বৈঠকেই নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে কে সবকটিতে প্রেজেন্ট ছিল? তো অ্যান্সারটি হবে অপশন এ, বি আর আম্বেদকর। ঠিক আছে, বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ কিং ইজ রেফার্ড টু অ্যাজ দেবনাম প্রিয়দর্শী ইন দ্য ইনস্ক্রিপশন? তো তোমাদের বলতে হবে নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে কে নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলে পরিচিত? অ্যান্সারটি হবে অপশন এ, অশোক। ঠিক আছে, দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত হলো অশোক। আর এর মানে হলো বিলিভ অফ দ্য গডস, মানে ভগবানকে বিশ্বাস করা। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে নেম অফ দ্য মারাঠা সেন্ট হু ওয়াজ এ কন্টেম্পোরারি অফ শিবাজি। তো কোশ্চেনে বলেছে যে নিম্নলিখিত চারজন যে আছে, তো শিবাজির সমসাময়িক কে ছিলেন? এই চারজন যে অপশনে আছে, সেন্ট একনাথ, সেন্ট তুকারাম, সেন্ট দয়ানেশ্বর এবং নামদেব। তো বলতে হবে নিম্নলিখিত চারজনের মধ্যে কে শিবাজির সমসাময়িক ছিলেন? তো অ্যান্সারটা হবে অপশন বি, সেন্ট তুকারাম। সাধু বা সন্ত বলতে পারো, তুকারাম। ঠিক আছে, এই এই তুকারামই কিন্তু, ঠিক আছে, শিবাজিকে রামদাসের সাথে পরিচয় করে দিয়েছিলেন, যে কিনা শিবাজির স্পিরিচুয়াল এডুকেশন স্পিরিচুয়াল এডুকেশন দিতেন। ঠিক আছে, রামদাস শিবাজিকে। তো এখানে অ্যান্সারটি হবে অপশন বি, সেন্ট তুকারাম। এবং আমরা সবাই জানি শিবাজি একজন মহান মারাঠা কিং ছিলেন। ঠিক আছে, রাজা ছিলেন। নেক্সট কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিরিয়ালস ওয়াজ অ্যামং দ্য ফার্স্ট টু বি ইউজড বাই ম্যান? নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে সর্বপ্রথম মানুষ কোন শস্যটি ব্যবহার করেছিল বা উৎপন্ন করেছিল? তো অ্যান্সারটি হবে অপশন বি, হুইট। ঠিক আছে, গম। নেক্সট কি বলেছে দেখো, দ্য ট্রিটি অফ ভার্সাই রিস্টোরেড আলসেস লরেন টু। বেসিক্যালি কোশ্চেনটার মানে হলো যে ভার্সাই চুক্তির মাধ্যমে আলসেস লরেন যে জায়গা দুটি আছে সে কে ফিরে পায়? তো অ্যান্সারটি হবে অপশন সি, ফ্রান্স। বেসিক্যালি দেখো, আলসেস এবং লরেন এই জায়গা দুটি ফ্রান্সের ছিল, কিন্তু ফ্রান্স এবং জার্মানির মধ্যে যুদ্ধ হয়েছিল, সে সময় ফ্রান্স যুদ্ধে হেরে গিয়েছিল এবং জার্মানি জিতে গেছিল, যার ফলে 1871 খ্রিস্টাব্দে ট্রিটি অফ ফ্র্যাঙ্কফুর্ট হয়েছিল। ঠিক আছে, 1871 খ্রিস্টাব্দে ট্রিটি অফ ফ্র্যাঙ্কফুর্ট হয়েছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে, এবং জার্মানির আন্ডারে জায়গা দুটি চলে আসে, আলসেস এবং লরেন। এবং আমরা পরবর্তীকালে দেখতে পাই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি পরাজিত হয়েছিল, যার ফলে 1919 খ্রিস্টাব্দে ট্রিটি অফ ভার্সাইয়ের মাধ্যমে পুনরায় আলসেস এবং লরেন জায়গা দুটোকে ফ্রান্স ফিরে পায়। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, দ্য অশোকান এডিক্টস ওয়ার ডিজাইপার্ড ফার্স্ট বাই, মানে অশোকান যে এডিক্টস আছে, অশোকান লিপি যেটা আছে, সেটা ফার্স্ট কে পাঠোদ্ধার করেছিলেন? তো অ্যান্সারটি হবে অপশন ডি, জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ ফার্স্ট কিন্তু অশোকের যে শিলালিপি সেটাকে পাঠোদ্ধার করেছিলেন। ঠিক আছে, নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, হু ফেভার্ড দ্য আর্টিক হোম থিওরি অফ দ্য আরিয়ানস? বেসিক্যালি এই কোশ্চেনটার মানে হলো যে বলা আছে আরিয়ান অর্থাৎ আর্যদের উৎপত্তি হয়েছে আর্টিক রিজিয়নে। ঠিক আছে, এবং তারা পরবর্তীকালে দুটি শাখায় বিভক্ত হয়ে একটা শাখা চলে গেছে ইউরোপে এবং আরেকটি শাখা চলে এসেছে ইন্ডিয়াতে। ঠিক আছে, তো এখানে কে আর্টিক হোম থিওরি অফ দ্য আরিয়ানস দিয়েছে? তো অ্যান্সারটা হবে অপশন সি, বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক। তিনি বলেছিলেন আর্টিক হোম থিওরি অফ দ্য আরিয়ানস। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।